নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার পর্দায় এবং আমাদের সঙ্গে যিনি আছেন উনি হলেন ডক্টর আশিস কুমার বৈদ্য মহাশয়। স্যার একজন বিশিষ্ট লেখক, গবেষক এবং শিক্ষাবিদ। তো আজকেই বলবো যে আমরা ওনার সাথে কিছুটা সময় কাটিয়ে নেব এবং কিছুটা আলাপ আলোচনা করে নেব। তো আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তা ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে। তো প্রথমে স্যারকে নমস্কার জানাই। তো স্যার, আপনার এখানে এসে কেমন লাগছে একটু বলেন। খুবই ভালো লাগছে। আজকে আমি প্রথম আসিনি, একেবারে গোড়াতে যখন এটা স্টার্ট হয়েছিল এই যে পজিটিভ বার্তার এখানের চ্যানেল, তখনও আমি ইতিমধ্যে অবশ্য 2টা টকশোতে জয়েন করেছি। আর এমনিতে এই পজিটিভ বার্তার যারা রয়েছে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছে ইতিমধ্যে। সেই যাই হোক, আজকেও এসে আমার ভীষণ ভালো লাগছে 2টি কারণে। একটা হচ্ছে কি যে মাঝখান দিয়ে একটা গ্যাপ গেছে, এলাম। আর আমাকে কালকে আমার থেকে সমর্থকের মধ্যে একটা বাইক নিয়ে এসছেন পজিটিভ বার্তার সামনের যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সেই নিয়ে। সে যাই হোক, আবার আমন্ত্রণ পেলাম আজকে এখানে আসার। খুবই ভালো লাগছে, কেননা আমার জগৎটাই হচ্ছে শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য। এই জগতের সঙ্গে কোনো না কোনোভাবে যদি জড়িয়ে থাকতে পারি আমার ভালো লাগে। পজিটিভ বার্তা, তার নামটা যেমন পজিটিভ, ঠিক তেমনি ইতিবাচক আমরা এটার বাংলা করতে পারি। সেই ইতিবাচক যে কর্মকাণ্ডগুলো করছে, আমি নিয়মিত পজিটিভ বার্তার একজন দর্শক, শ্রোতা বলা যায়, এবং অ্যাডমায়ার, একজন প্রশংসক। তো সেই দিক থেকে আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। পজিটিভ বার্তার যারা দর্শক শ্রোতৃমণ্ডলী রয়েছেন পর্দার ওপারে, তাদের সকলের প্রতি আমি যুক্তকর নমস্কার জানাচ্ছি। আর পজিটিভ বার্তা আজকেও আমাকে আহ্বান জানাবার জন্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভীষণ ভালো লাগছে। একদম স্যার, আপনি যে এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে তো আগে বললেন, আগে একবার এসছেন, তো নিশ্চয়ই আপনি জানেন আমাদের পজিটিভ বার্তা ইতিবাচক একটা সংস্থা। তো আমি জানি আপনি একজন প্রিন্সিপালও আমাদের। তো এই যে আপনার যে আগে যে এই লাইফটা সম্বন্ধে যদি একটু আমাদেরকে শেয়ার করেন। এটা বলার বিষয়টা হচ্ছে এই, এটা তো একটা প্রশ্নটা এমন যে তার বিস্তার অনেক, কিন্তু ততক্ষণ তার বলা যাবে না। সংক্ষেপে এটুকু বলি, আমার নাম ডক্টর আশিস কুমার বৈদ্য, এটা বলাই হয়েছে। সাউথ ত্রিপুরায় বিলোনিয়াতে আমার জন্ম, এবং আমার অন্নপ্রাশনের দিন আমার মা ইহলোক ত্যাগ করেন। আমার বাবা, আমি যখন 7-এ পড়ি তখন তিনিও স্বর্গলোকে গমন করেন। ফলে নানা ঘাত প্রতিঘাত প্রতিকূলতার মধ্যে আমাকে উঠে আসতে হয়েছে। এবং বলা বাহুল্য, সেই স্কুল জীবন থেকে আমার লেখালেখি শুরু হয়েছে। তো কেন জানি না, আমার পরিবারের তেমন কোনো লেখক বা এই ধরনের কেউ নেই, না থাকা সত্ত্বেও আমি এটা করতে করতে স্কুল ম্যাগাজিনের দায়িত্ব পেলাম। তারপরে কলেজে যখন গেলাম, কলেজ ম্যাগাজিনের দায়িত্ব পেলাম, এডিটর হিসেবে দায়িত্ব পেলাম। এবং তারপরে ন্যাশনাল নানা ডিবেট কম্পিটিশানে যোগ দিতে থাকলাম। বিলোনিয়া কলেজ সর্বপ্রথম আমাকে অল ইন্ডিয়া ডিবেট কম্পিটিশানে পাঠায়। সেভাবে আস্তে আস্তে আমার সাহিত্য সংস্কৃতির জগতে আসা। এখন বর্তমানেও অনেকগুলো সংগঠনের আমি উপদেষ্টা, কোনোটার প্রধান উপদেষ্টা। কলকাতায় যেমন বিশ্ব সাহিত্য অনুশীলন, তার আমি প্রধান উপদেষ্টা। এইভাবে এখানেও বিশ্ববঙ্গ সাহিত্য সম্মেলনীর আমি উপদেষ্টা। এইভাবে অনেকগুলো অর্গানাইজেশনে, 6 থেকে 7টা অর্গানাইজেশনে আমি কোনোটাতে উপদেষ্টা, কোনোটাতে মুখ্য উপদেষ্টা, কোনোটাতে আমি প্রধান উপদেষ্টা। তো তার মানেই হচ্ছে কি, তারা ভালোবেসে আমাকে নিয়েছেন, আমিও সাড়া দিয়েছি। কারণ আমার ভালো, জলে যেমন মাছ যেমন জল ছাড়া থাকতে পারে না, আমি দুটো জিনিস ছাড়া থাকতে পারি না। একটা হচ্ছে সাহিত্য, একটা হচ্ছে সংস্কৃতি। আর আমার খুব ভালো লাগে ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের সান্নিধ্যে থাকার বিষয়টা আমার খুব ভালো লাগে। এই জন্য এখন আমি যে বয়সে এসে পৌঁছেছি, তাতে আমার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়া কঠিন ছিল। তৎসত্ত্বেও ওই যে আমার দৃঢ় একটা প্রত্যয়, আমি পারি, এবং তারা দায়িত্ব দেন। যেমন বর্তমানে আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল হিসেবে রয়েছি। আবার একই দিকে মন্তেসরি টিচার্স ট্রেনিং কলেজ, যেটা সেখানে সম্ভবত তুমি পাঠ নিয়েছ যতটুকু আমার জানা, সেখানকার যে নর্থ ইস্ট রিজিয়নের অর্থাৎ উত্তর পূর্ব ভারতের
রিজিওনাল ডেপুটি ডাইরেক্টর আমি। তো সেই কাজটা করছি। এতে হচ্ছেটা কি, যে আর্থিক ব্যাপারটা যেমন তেমন হোক, আমি এর আগে গভর্নমেন্ট জবে ছিলাম, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারার ছিলাম। সেটা যেমন তেমন হোক, আমি ছাত্রছাত্রীদের বা শিক্ষার্থীদের, বর্তমানে প্রশিক্ষণার্থী এদের সান্নিধ্যে থাকতে পারছি যতদিন পারা যায় অতদিন, এবং আমাকে ডাকেও রাখেও তারা। আমি ভালোবাসা দেখি আপনাকে রাখে। দু একবার থাকবো না বলছিলামও, কিন্তু ওরা ছাড়ে না, আমার যারা নিয়োগকর্তা তারা ছাড়ে না। না ছাড়ার কারণে আমি সেটাও করে যাচ্ছি। ইতিমধ্যে আমার 30টার বেশি বই প্রকাশিত হয়ে গিয়েছে। সেই বইগুলোর মধ্যে বিশেষ করে প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে ত্রিপুরার, এবং ত্রিপুরার সাহিত্য সংস্কৃতি নিয়ে, কিংবা কিছু আছে ত্রিপুরা স্থাপত্য ভাস্কর্য নিয়ে, বা কিছু আছে প্রবন্ধের বই, যাতে নানা বিষয়, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে নানা বিষয়, শঙ্কর ঘোষ থেকে আরম্ভ করে অনেকের উপরে অনেক লেখা। অনেক ম্যাগাজিনে, ত্রিপুরার দৈনিক সংবাদের আমি নিয়মিত রাইটার, নিয়মিত লিখি। গত পয়লা বৈশাখে দৈনিক সংবাদ সেন্দন প্রথম শ্রেণীর পত্রিকা আমার 2টি আর্টিকেল বেরিয়েছে। সামনে আগামীকালও একটা লেখা দৈনিক সংবাদে বেরোতে পারে বিশ্ব পুস্তক দিবস উপলক্ষে। তো সে যাই হোক, সেটা বড় কথা নয়। সবাই একটু পারেন, ছোটোবেলার থেকে ফাইট করেছে, এটাও ঠিক। সেরকম অনুপ্রেরণা ছোটোবেলা ছিল না কিছু। যখন আমি স্কুল লাইফে এলাম, তখন অনন্তধর বলে একজন হেডমাস্টার, তিনি আমাকে এই একটা ম্যাগাজিনের দায়িত্ব দিলেন, বা একটু স্কুলের যে অনুষ্ঠানগুলো তাতে একটু বক্তব্য রাখার সুযোগ দিলেন। তারপরে কলেজ লাইফে অটোমেটিক আমি ইউনিয়নের সেক্রেটারি হয়ে গেলাম। তখন আমার কাজের পরিধি আর একটু বাড়লো। তারপর আগরতলায় আমি যে চাকরিটা করতাম, একটা প্রথম দিকে আমি পোস্ট গ্রাজুয়েট টিচার ছিলাম। এটা গভর্নমেন্ট জব আমি করতামই। তারপরেই আমি ওইটাতে থাকতে থাকতেই বিশ্ববিদ্যালয়ে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আমি গেস্ট লেকচারের সুযোগটা পাই। ইগনো, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটিতেও টিচারদের 6 মাসের একটা কোর্স চালু করেছিল, সেখানেও আমি পড়িয়েছি। যারা আচ্ছা স্যার, আপনাকে বলবো যে এই যে আসাম সাহিত্য সভা, এর মূল কাজগুলো কি কি, মানে কি কাজটি কি? তাহলে তো আমাকে প্রথমে বলতে হয় আসাম সাহিত্য সভা কী। আসাম সাহিত্য সভা হচ্ছে আসামের একজন একটা অভিভাবকের মতো একটা সংস্থা। মানে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এ ধরনের সংগঠন আছে কিনা আমি জানি না। আসাম সাহিত্য সভা এমন একটি সংগঠন যে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, গবেষণামূলক প্রকাশনা এই ধরনের কাজগুলো করে, এবং প্রায় লক্ষাধিক সদস্য, এশিয়ার বৃহত্তম সংগঠন। এবং তাদের প্রকাশনা সেকশন রয়েছে বিভিন্ন ভাষায়, শুধু অসমীয়া ভাষা নয়। যে আমিও বেশ কিছু ত্রিপুরা থেকে গল্প এবং কবিতা পাঠিয়েছিলাম বিভিন্ন জনের, প্রায় শতাধিক কবি সাহিত্যিকের, ওগুলো অসমীয়া ভাষায় ট্রান্সলেট হয়েছে। হওয়ার পরে বই আকারে তারা প্রকাশ করেছে। বাংলা, অসমীয়া, মানে বাংলা, অসমীয়া, কিংবা এখানে যে কার্বি আলং আছে ডিস্ট্রিক্ট, বা ট্রাইবেলদের এবং অসমের যে ট্রাইবেল, এই সব নিয়ে এখানে কিন্তু নামটা যদিও অসম সাহিত্য সভা, কিন্তু যারা অসম বাঙালি থেকে আরম্ভ করে অনেকে এটার মেম্বার আছে, আমি এটার একজন মেম্বার। হ্যাঁ, সুতরাং তাদের কাজের ব্যক্তি অনেক। সারা বছর তাদের অফিস, প্রধান কার্যালয় হচ্ছে জোরহাট। জোরহাট, আর তাদের গুয়াহাটির যে কার্যালয়টি রয়েছে সেও প্রায় 10-12 জায়গায় নিয়ে, সেখানে নিজস্ব টাউন হল আছে তাদের নিজস্ব, এবং লাইব্রেরি রয়েছে, প্রকাশনা ইউনিট রয়েছে, এবং এখানে অনেক কর্মচারী কাজ করছেন। বা আসাম সাহিত্য সভার যারা, অর্থাৎ ব্যাপারটা এরকম আমি লক্ষ্য করেছি। আসাম সাহিত্য সভার ওখানে নানা সম্মেলনে আমি যাই, তো অতিথি হিসাবে আমাকে নেন। তো ওখানে দেখেছি যে তারা আসাম সাহিত্য সভার সদস্য হতে না পারলে অনেকে দুঃখ প্রকাশ করেন যে আসাম সাহিত্য সভার আমি সদস্য হতে পারলাম না। মানে এমনকি একটা সময় দেখেছিলাম যে আসামে যখন উগ্রপন্থী সমস্যা, খুব বড় উগ্রপন্থীদের সমস্যা ছিল, অনেক সময় তারা মানে শান্তির বার্তা নিয়ে আসাম সাহিত্য সভা ঢুকতে পেরেছে, পুলিশ ঢুকতে পারেনি, এমনও হয়েছে। অর্থাৎ এই জন্য নানা দিক থেকে আসাম সাহিত্য সভাকে বলা হয় আসামের অভিভাবক। তার অনেকগুলো দিক আছে, সব মিলিয়ে তা আমি এইটুকু বললাম যে আসাম সাহিত্য সভা আমার ভীষণ ভালো লেগেছে। সর্বপ্রথম এই আসাম সাহিত্য সভার সঙ্গে আমি যে যুক্ত হলাম, তিনি হচ্ছেন ডক্টর পরমানন্দ রাজবংশী। উনি সম্পাদক ছিলেন, এবং তিনি বর্তমানে এমএলএ হয়ে গেছেন এতে আসামের বিধানসভার। আর যিনি প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, এখনও আছেন, তিনি হচ্ছেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, যিনি বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী।
আমি লেটেস্ট যে সম্মেলনে গিয়েছিলাম সেই সম্মেলনটা হয়েছিল শিয়ালকুচিতে। তখন তিনি আসাম সাহিত্য সভা অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন। তখন তিনি শিক্ষামন্ত্রী। তাহলে আমাদের মেন যে সাহিত্য সবার যে এটা মেন মানে কার্যালয় হচ্ছে আসামে। আসামে জোরহাটে প্রধান কার্যালয়, গুয়াহাটিতে আছে, শিলচরে তাদের ব্রাঞ্চ আছে, ত্রিপুরাতে এখন একটা ঠিকানা এখানে বিচন্দ্র স্ট্রিট সেন্ট্রাল লাইব্রেরিতে আছে। আচ্ছা, তো এরপর স্যার আপনাকে যেটা বলবো যে আপনি কখনো কি আসাম সাহিত্য সভার সঙ্গে যুক্ত মানে ওখানে হয়েছিলেন? ওই যে বললাম, শুধু যুক্ত হয়েছি না, আমাকে তো আমার গভর্নমেন্ট জবটা শেষ হয়ে যায় 2011-তে। আচ্ছা, এই 11-তেই ত্রিপুরা সরকারের সঙ্গে আলাপ আলোচনা ক্রমে তখন যারা ছিলেন, সে যাই হোক, সরকারি পর্যায়ে ডক্টর পরমানন্দ রাজবংশী তারা এসেছিলেন এবং আসার পরে আমাকে একটা নিয়োগপত্র দেন ব্রহ্মপুত্র গোমতী কালচার লিটারারি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার হিসেবে এখানে একটা মানে প্রতিষ্ঠান হয়, এটাকে আমার দায়িত্ব দেওয়া হয় আমাকে। তো সেই থেকে অর্থাৎ 2011 থেকে আজ পর্যন্ত আছি। মাঝখানে কয়েকটি সম্মেলন, 2 বছর পরে পরে একটা সম্মেলন হয় আসামে। এটা বলতে ভালো লাগছে, আমি তো ভারতবর্ষের বহু জায়গাতে বা বাংলাদেশেও বহুবার গেছি, বহু অনুষ্ঠানে যোগ দিয়েছি। সেখানে একটা স্টেজ মানে সেখানে তাদের সম্মেলন করার জন্য জেরেঙ্গার মাঠ বা গোরদুরের মাঠ বা এই ধরনের মাঠ দরকার হয়। এরকম মাঠ আমাদের আগরতলায় নেই। তাদের স্টেজটা হয় 120 ফুট লম্বা, 60 ফুট পাশ। এবার কল্পনা করো, তোমাদের গোটা স্টুডিওটাই স্টেজ, সেখানে একসঙ্গে অন্তত 25-30 জন 40 জন তো বসেই। প্রত্যেকবারে আমাকে, যদিও আমি তাদের দ্বারা নিযুক্ত, তবু আমাকে তারা প্রতি সম্মেলনে সাহিত্যিক হিসাবে বিশেষ অতিথি করে নিয়ে যায়, সম্মানিত অতিথি করে নিয়ে যায়। এবং তাদের সঙ্গেই যারা গভর্নর বা চিফ মিনিস্টার যারা বসেন, যখন তারা অতিথি হয়ে আসেন আর কি, তাদের সঙ্গে আমি বসতে পারি, কথা বলতে পারি বা আমার বক্তব্য রাখতেই হয় একটা। তো ফলে আমি দেখেছি ওখানে একটা ফুড কোর্ট থাকে, ফুড কোর্ট মানে খাবারের জন্য কতগুলো দোকান নিয়ে একটা অংশ, এই জন্য তাদের বড় মাঠ দরকার হয়, বুঝতে পারছো। তারপরে তাদের বই মেলা হয়, আমাদের বই মেলার মতো একটা জায়গা তাদের লাগে। এখানে তাদের আসাম সাহিত্য সভার প্রকাশিত বইগুলো মানে বিক্রি হয় বা প্রদর্শিত হয়। কালচারালের জন্য একটা আলাদা হল তারা ওখানে করে নেয়, টেম্পোরারি করে দেয়। খাবারের জন্য 500 লোক যাতে একসঙ্গে খেতে পারে সেরকম একটি ফুড কোর্ট করে দেয়। আমরা যখন যারা গেলাম, যারা প্রায় 500 ভলান্টিয়ার ছেলে এবং মেয়ে মিলে এরা কাজ করে প্রতিটা সম্মেলনে। এরা কাজ করে মানে কি, খাবার দিচ্ছে যখন আর আমরা যখন যাই দেখেছি আমাদের প্রত্যেকের জন্য একটি গাড়ি বরাদ্দ থাকে। অর্থাৎ যখন গেলাম এয়ারপোর্ট থেকে নিয়ে গেল, ফ্লাইট ফেয়ার তো দেয়নি, মানে ফ্লাইটের টিকিটটা পাঠিয়েই দেন, নিয়ে গেলেন। তারপরে অনুষ্ঠানের শেষে আবার ওই আমাদের হোটেলে পৌঁছে দিল। আবার ওইখানেও যদি এই মাঠটার এই কোর্ট থেকে ওই কোর্টে হেঁটে যেতে হয় না, গাড়িটার মানে ড্রাইভারকে ফোন নাম্বার দিয়ে দেয়, ফোন করলেই দেখা যাচ্ছে ফুড কোর্ট থেকে নিয়ে চলে গেলো কালচারাল কোর্টে, এখানে ওই হলে ওখান থেকে নিয়ে এলো, মানে ওখানে যে মূল আপ্যায়ন মঞ্চ এখানে একটা নিয়ে এলো। এইরকম ভ্যারাইটি বা এত বিস্তৃতি, বললাম তো যে আমাদের এরকম মাঠ একমাত্র আছে আসাম রাইফেলস। এত বড় মাঠ আমাদের ত্রিপুরায় একটাই আছে। তারা যেই ধরনের মাঠ দরকার হয়, শত বর্ষ অনুষ্ঠানে আমি গিয়েছিলাম জেরেঙ্গার মাঠ, এটা একটা ঐতিহাসিক স্থান। এটা হচ্ছে শিবসাগরে, বিশাল ব্যাপার, একেবারে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত এইভাবে তাদের মানে পার পর্যন্ত তাদের লাগে। তারপরে হর্স রেস যে গুয়াহাটিতে যখন হলো, শিয়ালকুচি হচ্ছে এটা রেশম নগরী। আসামের তো তুমি জানো যে আসামের কিন্তু জাতীয় পোশাক যেটা মেয়েরা পরে, সেটা হলো শাড়ির মতোই একরকম রেশম দিয়ে তৈরি হয়। ঠিক আমাদের ট্রাইবেলদের পাঁচটার মতো নয়, শাড়ির মতো হুবহু নয়, ব্যাপারটা এইরকম আর কি। আর গামছা মেখলা টাইপের, মেখলা টাইপের, ইয়েস। তারপরে গামছা, এটা তাদের জাতীয় মানে কি বলবো, স্বীকৃত একটা পবিত্র জিনিস। আমরা এটা গামছা যাকে বলি, তারা ওইখানে আমরা এখানে রিসা হিসেবে ইউজ করি, ওদের ট্রাইবেলরা তৈরি করে। এটাকে ইদানিং, আগে উত্তরীয় এমনিতে হতো, এখনও অনেক জায়গাতে উত্তরীয় হয় অন্য ধরনের, বা মানে ন্যাশনাল যে ফ্ল্যাগের যে কালার ইউজ করে হয়, আবার অনেক জায়গাতে হয়
তো শুধু তাই নয়, এখানে একটু বলে রাখা ভালো, এখানে অসম অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা বলে একটা সংগঠন আছে। আচ্ছা। ওটাতে আমি আছি উপদেষ্টা। আমাদের যে চিফ মিনিস্টারের, অনারেবল চিফ মিনিস্টারের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর প্রদীপ চক্রবর্তী মহোদয়, তিনি অন্যতম উপদেষ্টা। তো সুতরাং তারা হয়তো সামনে একটা রঙ্গোলি বিহু করবে, তারা ভোগালী বিহু, রঙ্গোলি বিহু, গরু বিহু, মানু বিহুগুলো করে। তো এই সংগঠনের সঙ্গেও কিন্তু আমি যুক্ত হয়ে গেছি, তারা করে নিয়েছেন আমাকে। ফলে তার বিস্তার, তার প্রসার, এই জন্য আমি এশিয়ার বৃহত্তম সংগঠন বললাম আর কি। খুব কম সংগঠনই আছে তার সদস্য সংখ্যা লক্ষাধিক। খুব কম সংগঠনই আছে যে যারা মনে করেন, মানে বুদ্ধিজীবী সম্প্রদায়ের লোক মনে করেন যে এটাতে মেম্বার হতে না পারলে আমার একটা অপূর্ণতা রয়ে গেল। একটা প্রেস্টিজিয়াস একটা প্ল্যাটফর্ম, এই আর কি। তো স্যার, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ভালো লাগছে। এবং আরও প্রশ্ন আপনাকে করে নেবো, জেনে নেবো আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য আপনার কাছ থেকে। তো আমরা শুনেছি যে আসামের সঙ্গে ত্রিপুরার প্রথম যে ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি হয়েছিল, সেটা কবে থেকে? এটা হচ্ছিল, এটা একটু আমরা এটাকে অষ্টাদশ শতাব্দী বলতে পারি। 1712-13 এইরকম সময়ে রাজত্ব করতেন ত্রিপুরায়, অর্থাৎ তখন রাজধানী উদয়পুর, মহারাজা দ্বিতীয় রত্নমাণিক্য। আমরা জানি রত্নমাণিক্য 2 জন, ধর্মমাণিক্য 2 জন, যশোধর মাণিক্য 2 জন। ওই ইয়ের মতো ইংল্যান্ডে যেমন পঞ্চম জর্জ, ষষ্ঠ জর্জ রাজাদের নাম্বার দিয়ে, হ্যাঁ, চতুর্থ জর্জ, এরকম 10টা তাদের সংখ্যা একটা তারা ইউজ করে। তো এখানেও বলছিলাম যে সেটা হচ্ছে কি বলছিলি জানি, যে ত্রিপুরা, ইয়েস ইয়েস ইয়েস, মনে পড়ছে। তো এই যে দ্বিতীয় রত্নমাণিক্য যখন এখানে রাজত্ব করছেন উদয়পুরে, রাজধানী উদয়পুর, কিন্তু এখানে কিন্তু কোনো রাজধানী ছিল না, কিছু ছিল না, জঙ্গল, জল, কাদায় ভর্তি একটা জায়গা। এটা কোরা পাখির শিকারের জায়গা। হ্যাঁ, কৃষ্ণকিশোর মাণিক্য এখানে শিকার করতে এসে জায়গাটা ভালো লেগেছে, রাজধানী সরিয়ে আনলেন। তো উদয়পুর থেকে কৃষ্ণমাণিক্য নিয়ে এলেন পুরাতন হাভেলি, যেটাকে বলি পুরাতন আগরতলায়, এটাকে আমরা রাজবাড়ি বলি। হ্যাঁ, ওখানে রাজবাড়ি একটা আছে, সেটা এখন মিউজিয়াম হিসেবে ইউজ করছে। আমাদের এখানকার রাজপ্রাসাদ মিউজিয়াম, গভর্নমেন্ট মিউজিয়াম হিসেবে এখন আছে। তো সেই যাই হোক, দ্বিতীয় রত্নমাণিক্যের সময় আসামের যিনি রাজা ছিলেন তার নাম রুদ্রসিংহ। আচ্ছা। তখন ত্রিপুরা এবং আসাম প্রায় বাংলা মুলুক থেকে যে মুঘল এবং মগরা আক্রমণ করত, তখনই আসামের যে রুদ্রসিংহ যিনি রাজা, তিনি 2 জন দূতকে পাঠালেন। এটা 1712 বা তার আশপাশ, 12ই হবে। তো সেই 2 জনের মধ্যে কে? একজন হল রত্নকন্দলী শর্মা, একজন হচ্ছেন অর্জুন দাস বৈরাগী। 2 জন রাজদূত এলেন, এবং তখনকার রাস্তাঘাট তো বোঝাই যাচ্ছে, সুতরাং হাতি দিয়ে, ঘোড়া দিয়ে, কিংবা পায়ে হেঁটে, বা নদীগুলো তো অনেক ছোটোখাটো, নদীগুলো তো পায়ে হাঁটতে হয়েছে, আসতে হয়েছে নৌকা দিয়ে পার হয়ে। বহু 2 মাস 1.5 মাস লাগে আসাম থেকে পায়ে হেঁটে বা এই ধরনের ত্রিপুরা আসতে। ত্রিপুরায় তো নয়, একেবারে উদয়পুর, রাজধানী উদয়পুর যেতে তাদের 1.5-2 মাস লেগেছিল আসতে। তারা একটা চিঠি নিয়ে এলেন রুদ্রসিংহের। সেই চিঠি হচ্ছে ত্রিপুরার মহারাজ দ্বিতীয় রত্নমাণিক্যের কাছে চিঠি, যে এইভাবে মুঘল এবং মগ আক্রমণ থেকে রক্ষা করার, নিজেদের রক্ষা পাওয়ার জন্য আমাদের আসাম এবং ত্রিপুরার মধ্যে একটা মেলবন্ধন প্রয়োজন, একটা রাজনৈতিক এবং কি বলবো সামরিক যে একটা মানে আদান প্রদান, সাহায্য, সহানুভূতির একটা বাতাবরণ সৃষ্টি করা প্রয়োজন। পাঠালেন। তারা এসে এখানকার যে সংস্কৃতি, তারা যা দেখেছেন, যে নাটক হতো, যাত্রা হতো, দোল পূর্ণিমাতে তারা দোল পূর্ণিমা দেখেছেন, রাজবাড়ির রূপার দুয়ারি ঘর, এগুলো দেখেছেন, তার বিবরণগুলো তারা রাজার কাছে পেশ করেছেন। আবার ত্রিপুরার মহারাজাও চিঠি দিয়ে, তাদের হাত তো একটা চিঠি দিয়েছেনই, নিজেরও একটা দূত পাঠালেন, তার নাম হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য। রামেশ্বর ভট্টাচার্য ওইভাবেই 1.5-2 মাসে গেলেন, সঙ্গে সাঙ্গভঙ্গ, রাজার প্রহরী টহরি আছে, এদেরকে নিয়েই গেলেন, কারণ নিরাপত্তার ব্যাপার আছে। ওখানে গিয়ে সেখানে ত্রিপুরার মহারাজার ভ্যাট দিলেন, তারা আবার রুদ্রসিংহের ভ্যাট নিয়ে এসেছিল। এইভাবে একটা সম্পর্ক হয়ে যায়। প্রথম ঐতিহাসিক সম্পর্ক হচ্ছে এটাই, মহারাজা রুদ্রসিংহের সঙ্গে মহারাজা দ্বিতীয় রত্নমাণিক্যের সম্পর্ক। এটা অষ্টাদশ শতাব্দী, 1712 হলে তো অষ্টাদশ শতাব্দীর মধ্যে পা দিয়েছে এই বলা যায়। ওই সময় যে সম্পর্কটা, একটা সময় বলতে যদিও মানে ইচ্ছা করে না, তবু বলি, একটা সময় খানিকটা ভুল বুঝাবুঝি হয়েছিল, কিন্তু সেটা কেটে গেছে। কেটে যাওয়ারই প্রমাণস্বরূপ আমি বললাম যে আসাম সাহিত্য সভা আজকে সবাইকে
আহ্বান করছে। এই সবাইকে মেলবন্ধনের কাজটা আসাম সাহিত্য সভা করছে। হ্যাঁ, তো সেইভাবে তারা শিলচর থেকে আরম্ভ করে বা বিভিন্ন জায়গায় বা বাংলাদেশেও আছে এটা ব্রাঞ্চ, আমাদের ত্রিপুরায় যেটা আছে এটা আমি একটু দেখাশোনা করি। তো সেইভাবে আমরা দেখলাম যে ওই সময় সর্বপ্রথম ত্রিপুরার সঙ্গে আসামের একটি প্রত্যক্ষ যোগাযোগ, একেবারে দুধ বিনিময়, পত্র বিনিময়, চিঠিগুলো এরকম ছিল, সম্পর্ক একটা তৈরি উপহার হয়ে গেল। বিনিময়, এইভাবে সম্পর্কটা স্থাপিত হয় যা আজও বর্তমান আছে। একদম। তো ভালো, খুব এইভাবেই আমাদের ত্রিপুরার সঙ্গে আসামের সম্পর্ক শুনে নিলাম স্যারের কাছ থেকে, যে কিভাবে ত্রিপুরার সাথে আসামের সম্পর্কটা আমাদের গড়ে উঠেছিল। তো নেক্সট আমরা স্যারের কাছ থেকে জেনে নেব যে ত্রিপুরায় যে অহমিয়ারাদের কোনো সংগঠন, আচ্ছা ত্রিপুরায় কি কোনো অহমিয়াদের সংগঠন আছে? একটু আগে আমি উল্লেখ করে গেছি, আচ্ছা। আবার করি, সেটা হচ্ছে অসম অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। হ্যাঁ। ত্রিপুরাতে ব্যাংকে, রাবার বোর্ডে বা ওই নিপকোতে বা ওএনজিসিতে বা পোস্ট অফিসে নানা ধরনের কর্মচারী আছে। তাদের মধ্যে একটা অংশ অহমিয়া। এদের সংখ্যাও এখানে কয়েক হাজার, সব মিলিয়ে সারা ত্রিপুরায় বিভিন্ন সেক্টরে আমি উল্লেখও করলাম এগুলোকে, তাপবিদ্যুৎ কেন্দ্র এগুলোতে। তো এই তারা নিজেদের মধ্যে একটা ইউনিয়ন বা একটা সংস্থা করে নিয়েছে, তার নাম দিয়েছে অসম অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা। সেই অসম সাহিত্য সভার সঙ্গে যোগাযোগ তারা রাখে, আমার সঙ্গেও তারা রাখে, কারণ আমি যেহেতু অসম সাহিত্য সভার এখানে একজন প্রতিনিধি স্বরূপ, তো সেখানে তো আমি বললামই আমি উপদেষ্টা হিসেবে এখনও আছি, স্টিল নাও আছি। সামনের অনুষ্ঠান টাউন হলে হবে, রঙ্গোলি উৎসব থাকবো। তো কিছুদিন আগে দহি চিরা, তার আমরা যেমন পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তিতে, পৌষ সংক্রান্তি বলছি, চৈত্র সংক্রান্তিতে পিঠা নানা রকমের নাড়ু টাড়ু খাই বা দই চিরা এগুলো খাই, এরকম তারা একটা অনুষ্ঠান করে, যেটা আমাদের দই চিরা খাবার অনুষ্ঠান। ওরা তো আমি ইনভাইটেড হই এবং যাইও প্রতি বছর। তো এই সংগঠনটাও কমপ্লিটলি অহমিয়াদের হলেও এখানে বাঙালি বোধহয় আমি একজন আছি, আমি আর কাউকে তো দেখি না। তো যাই হোক, সেটাও থাকার ওই কারণ অসম সাহিত্য সভার সঙ্গে সংযোগ সূত্র। তো অসম অ্যাসোসিয়েশন ত্রিপুরা তারাও প্রতি বছর সামনে একটা বেরোবে, প্রতি বছর একটা ম্যাগাজিন করে, খুব মানে ভালো কাগজ, ভালো কভার টভার দিয়ে দৃষ্টিনন্দন। ম্যাগাজিনটার নাম কি আপনার? এটার নাম অসম অ্যাসোসিয়েশনের, অসম অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার মুখপত্র বা স্মারকপত্র। তো এইটার মধ্যে বাংলা লেখা একটাই থাকে এই পর্যন্ত, আগামী দিন কেউ জানি না, সেটা আমার লেখা। এবারও বেরোবে এটা, এবং এবার এক দুই কবি দিতে পারবো, এক দুই কবি এবার আমি দিয়ে যাবো, মানে অবশ্যই দিয়ে যাবেন, আমরা পড়তে পারবো আপনার লেখা, আপনার ম্যাগাজিন। তো স্যার এরপরে যে বলবো যে আপনি যে এই যে লেখালেখি শুরু করেছেন, বললেন 30টার মতো আপনি বই অলরেডি লিখে ফেলেছেন, তো এই যে লেখার প্রবণতা বা লেখার ইচ্ছাটা আপনি প্রথম কোথা থেকে মানে আসলো আপনার মধ্যে? আসলে কেন জানি না, আমি আগে বলেছি আমার পরিবারের তেমন কেউ কৃষিকাজ করতেন বা আমাদের একটি দোকান ছিল ইত্যাদি। এবার বাবার মৃত্যুর পরে তো একেবারেই আমি ডিসটার্ব। তো যাই হোক, স্কুল জীবনে যখন আমি বিলোনিয়া বিদ্যাপীঠে পড়ি, তখন হেডমাস্টার হিসেবে গেলেন অনন্তকৃষ্ণ ধর। অনন্তকৃষ্ণ ধর খুব রাজবাড়ি মানুষ, উপরটা এরকম, ভিতরটা অত্যন্ত নরম। বিভিন্ন ফাংশন টাংশনে আমার যে কাজকর্ম, টুকটাক অংশগ্রহণ বা নাটকে অংশগ্রহণ করা, কিংবা একটু মানে কোনো বিষয়ে, তাও একটা ইতিহাস আছে। একটা প্রেয়ারের মধ্যে লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন নিয়ে কথা বলতে হবে, দেখি ছাত্রদের মধ্যে কে বলতে পারো। বিদ্যাপীঠে তখন ছাত্রী ছিল না, শুধু ছাত্রদের মধ্যে কে বলতে পারো, কেউ কোনো উত্তর দিচ্ছে না, টুকটাক দাঁড়িয়ে আছে সবাই মাথা নিচু করে। আমি বললাম, স্যার আমি বলবো। আসো, খুব খুশি। আমি বললাম লাল বাহাদুর শাস্ত্রী সম্পর্কে 8-10 মিনিট একটু বললাম। তারপরে তিনি তো ওনার রুমে ডেকে নিয়ে গেলেন, একটা ওয়াল ম্যাগাজিন করতে হবে, তুমি তার সম্পাদক। বীরেন্দ্র সাহা ছিলেন বাংলার অধ্যাপক, তিনি মানে টিচার, তিনি বললেন হ্যাঁ ঠিক, বাংলাতেও ভালো মানে ক্লাস টাস পাই, ভালো রেসপন্স করে। সেইটা হলো, শুরু হলো ওয়াল ম্যাগাজিন সম্পাদনা। পরবর্তীকালে বহু ম্যাগাজিন, বহু সংস্থার বহু ম্যাগাজিন সম্পাদনা করেছি বা বহু বইও সম্পাদনা করেছি। কিন্তু সম্পাদনার কাজটা বিলোনিয়া বিদ্যাপীঠে 11 বা 10 থাকতে আমার এটা শুরু হয়। বিলোনিয়া কলেজে যখন গেলাম, সে কী জানি কীভাবে ওখানে
নামটা চলে গেল, সেখানে আমাকে ম্যাগাজিন কালচারাল সেক্রেটারি করা হলো। সুতরাং সেখানে ছাপা প্রথম মুদ্রিত ম্যাগাজিন সম্পাদনার মানে সুযোগ হলো। এখান থেকে আমাকে পরে অল ইন্ডিয়া ডিবেট কম্পিটিশনে পাঠানো হয়েছিল, গিয়েও ছিলাম। তো সেটা যেটা বলছিলাম যে এইভাবে লেখাটা শুরু করি, এবং শুনলে তোমার ভালো লাগবে বা আশ্চর্য হবে। ভালো লাগবে এই জন্য যে ওই সময় ম্যাগাজিনে তো হৃদয়হীন পৃথিবীতে বলে আমার একটা মিনি উপন্যাস বেরিয়েছিল। আর শুনলে খারাপ লাগে যে পরবর্তীকালে আমি এই উপন্যাসটাকে নিজেই বাতিল করেছি। কেন বাতিল করেছেন স্যার? তার কারণ হচ্ছে কি, তখন তো আসলে লেখার ইমোশনটা বেশি কাজ করেছে, লজিকটা তেমন কাজ করেনি। আমার নিজেই মনে করি যে এই লেখার মধ্যে কিছু কিছু ওই নকশাল পিরিয়ড চলছিল না, কিছু কিছু শব্দ এমন এসে গেছে যেগুলো শ্লীলতার পর্যায়ে পড়ছে না, বা এই লাইনগুলো বর্জন করাই উচিত, কিংবা সেই ভাষাগুলোতে খানিকটা জড়তা রয়েছে, ফ্রেশলি হয়নি, সেটা আছে আমার কাছে এখনো সংরক্ষিত। কিন্তু এটা যদিও পরবর্তীকালে আমার সব লেখাই ছাপা হয়েছে, এটা ছাপতে কাউকে দিইনি আর কি। তো যাই হোক, সেখান থেকে এবার আরেকটু ডেভেলপড হলো। এবং তারপরে যখন আমি শিক্ষকতায় এলাম, তখন যখন যে স্কুলে গিয়েছি সেখানে একটা করে ম্যাগাজিন আমি করেছি। তো বিএড কলেজে যখন গেলাম বিএড ট্রেনিং দিতে, সেখানেও করেছি। ইভেন আমাদের বলতে স্যার, বিএড কলেজ বলতে এটা কোনখানে, কোন বিএড? এটা হচ্ছে গভর্নমেন্ট বিএড কলেজ, ওটা হচ্ছে বুদ্ধ মন্দিরের সঙ্গে, যেটা বুদ্ধ মন্দিরের সঙ্গে। এমনকি মন্তেশ্বরী টিচার্স ট্রেনিং কলেজেও একটি ম্যাগাজিন আমি করেছি। একটি মাত্র করতে পেরেছি, আগামী দিনে আবার একটা চেষ্টা হবে। অতীতে চেষ্টা হয়নি, আমার মানে প্রচেষ্টার দ্বারাই একটি ম্যাগাজিন। খুব এটাও এক দুইটা কপি যদি থাকে একদিন দেখিয়ে নেওয়া যাবে, যেহেতু তুমি এখানে পড়েছ। এখানে প্রাক্তন এবং বর্তমান ট্রেনি যারা, তাদের লেখার সুযোগ রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানের কিছু কিছু ছবি দেওয়া হয়। এইভাবে তো আমি লিখতে শুরু করি আর কি। তারপরে দৈনিক সংবাদে আমি 71-এ মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তখন আমি রিপোর্টার হিসেবে কাজ করতে শুরু করি। একই সঙ্গে এটা হচ্ছে ফ্রিল্যান্স রিপোর্টার, কোনো বেতন আমি নেই না। সেই জন্য আমি দৈনিক সংবাদ, সেনদর এবং ত্রিপুরা দর্পণ নিউজ দিতে শুরু করি, এবং সেখান থেকে এবার লেখা পাঠাতেও বলা হয়। তারপরে আমার মনে আছে যে আমি পিলাকের ইতিহাস কথা কইবে, স্মৃতি বিজড়িত পিলাকের ইতিহাস কথা কইবে ধারাবাহিকভাবে। আর ইয়েতে জনমত পত্রিকাতেও আমি যুক্ত ছিলাম, সেখানে গ্রাম থেকে বলছি আমার একটা কলাম ছিল। এইভাবে আস্তে আস্তে লেখাগুলো বেড়েছে। এবং আপনার মনে এইভাবে কিভাবে লেখাটা লিখবেন সেইভাবে উৎসাহটাও আপনি পেয়ে গেছেন আর কি। তো খুবই ভালো লাগছে আমাদের স্যারের সাথে কথা বলতে। তো নেক্সট জিতা স্যারকে আমরা জিজ্ঞেস করে নেব যে এই যে সাহিত্যের প্রেরণাটা তা আপনি কোথা থেকে পেয়েছেন, অলরেডি আমরা জানতে পারলাম। তো বর্তমান যুগে মেয়েরা লেখালেখি নিয়ে কতটুকু এগিয়ে এসেছে আপনি মনে করেন? যথেষ্ট এগিয়েছে আমার জানা মতো। বিভিন্ন ম্যাগাজিন পরিচালনা করে এরকম 7-8 জন আছে মহিলা, আর একটু বেশি হতে পারে। আমি 7-8 জনকে চিনি ব্যক্তিগত। এগুলোতে এইসব ম্যাগাজিনে আমার লেখা ছাপাও হয়। এরা কেউ কেউ আমাকে উপদেষ্টা হিসেবে রেখেছেও। তো এই ম্যাগাজিনগুলো পরিচালনা আর লেখালেখির ক্ষেত্রে তো আরও অনেকেই আছে যারা হয়তো ম্যাগাজিন পরিচালনা করে না, বা বিভিন্ন পত্রপত্রিকা, দৈনিক সংবাদে, সেনদনে, ত্রিপুরা দর্পণে প্রায় মেয়েদের লেখা বেরোচ্ছে, এবং তারা নানা জায়গাতে যাচ্ছেও, আমন্ত্রিত হয়ে যাচ্ছেও লেখালেখির জন্য। কেউ কেউ পুরস্কারও পেয়ে গেছে। তো সুতরাং আমি আশাবাদী তরুণ প্রজন্ম, অনেকেই বলেন যে তরুণ প্রজন্ম লেখালেখি তেমন করে না, বা মেয়েরা এখনও পিছিয়ে আছে। আমার তো মনে হয় ত্রিপুরাতে বিশেষ করে মেয়েরা অনেকটা এগিয়ে আছে। তাদের মন মানসিকতা অন্য একটা রাজ্যের, বিহার কিংবা উত্তরপ্রদেশের মন মানসিকতার থেকে অনেকটা ডেভেলপড। রাজ্যটা ছোট, একটা পাহাড়ি রাজ্য, একটা পার্বত্য রাজ্য, কিন্তু এখানকার মেয়েরা এটা জিজ্ঞাসা করে না যে ধান গাছে তক্তা হয় কিনা। কিন্তু এই প্রশ্ন আমাকে অন্যত্র শুনতে হয়েছে, যারা জীবনে কোনোদিন ধান গাছ দেখেনি, ধান গাছে তক্তা হয় কিনা এমন কথাও শুনতে হয়েছে। সেই যাই হোক, তো জিজ্ঞেস করেছি কি পড়ো তুমি? আমি 12 ক্লাস পাস করেছি। তারা 12 ক্লাস বলে না, তো 12 ক্লাস পাস করে ধান গাছ তক্তা হয় কিনা প্রশ্ন তো করে। তো আমাদের মেয়েরা এমন কেউই করবে না, 70 পড়ার মেয়েও করবে না। তো সাহিত্যের দিক থেকে, নানা দিক থেকে আমরা বেশ কিছুদিন নারী পুরুষ উভয়ই পশ্চিমবঙ্গমুখী ছিলাম। কিন্তু এখন ত্রিপুরার, এখন কেন আরও অনেক আগে থেকে, যেমন বিমল সিংহের লংতরাই, কিংবা বিমল চৌধুরীর যে গল্পগুলো, প্রবন্ধগুলো, কিংবা সুবিমল রায়ের উপন্যাস গল্পগুলো, বা এইভাবে ডক্টর সুকুমার ঘোষের লেখা,
বিভিন্ন জনের, মহিলাদের মধ্যে ডক্টর গীতা দেবনাথ কিংবা এ ধরনের অনেকে আছে, সুস্মিতা দেবনাথ আমার ছোটো বোনের মতো, এভাবে সুমিতা বর্ধন, সে একটা টিভি চ্যানেলে আছে। আচ্ছা, নামটা বললাম না কারণ এটা একটা টিভি চ্যানেলে বসে আছে, হ্যাঁ। আর একটা টিভি চ্যানেলের নাম বলবো না। অবশ্যই। তো যাই হোক, না তো স্যার, এবারে আছে। আপনি জেনে নেবো যে আপনি যে লিখেছেন বইগুলো, যে কতটি 30টার মতো বই এবং আরো লিখবেন আগামী দিনে, তো এই কিছু বইয়ের নাম আমরা জেনে নিতে পারি। একটা হচ্ছে রত্ন ভাণ্ডার পিলাক, পিলাক নিয়ে প্রথম বইটা আপনার ত্রিপুরা রাজ্যের, আমার না, ত্রিপুরা রাজ্যের আচ্ছা, পিলাক নিয়ে প্রথম বই, পিলাক নিয়ে প্রথম লেখালেখি পত্রিকায়, ওই যে বলছিলাম স্মৃতি বিজড়িত পিলাকের ইতিহাস কথা হ্যাঁ। কইবে। আমি পাহাড়ে পিলাকের নানা জায়গাতে ঘুরে, আমার পিসের বাড়ি বেড়াতে গেলে আমি এই যে যেখানে সেখানে পাথরের মূর্তি পড়ে আছে এগুলো দেখতাম। আমি ইতিহাসেরও ছাত্র, বাংলা ইতিহাস পলিটিক্স আমার কলেজে ছাত্র ছিল, আর বাংলা করে তো এমনি তো বাংলাতে, পিএইচডি বাংলাতেই। সে যাই হোক, যেটা বলছিলাম সেটি হচ্ছে এগুলো দেখে আমার কিউরিয়াসিটি জাগলো, আমি মানুষের সঙ্গে কথা বলতে শুরু করলাম এবং তার কাছ থেকে অনেকগুলো কিছু রূপকথা আছে, কিছু বাস্তব বিষয় রয়েছে। অনেকের বাড়িতে দেখলাম মূর্তিগুলোকে তারা নানা নামে পূজা করছে, এবং আমি একজন ইতিহাস ছাত্র হিসেবে লক্ষ্য করছি মূর্তিগুলো আসলে বুদ্ধমূর্তি। কারণ পিলাকের যে বৌদ্ধ সংস্কৃতি, এটার একটা মহাবিহার পাওয়া গেছে, বংশাবশেষ, সূর্যমূর্তিও পাওয়া গেছে, মহিষাসুর মধ্যে গণেশ মূর্তিও পাওয়া গেছে। অর্থাৎ শ্যামসুন্দর টিলাতে পাওয়া গেল বৌদ্ধ সংস্কৃতির নিদর্শন, আর ওই ঠাকুরানী টিলাতে পাওয়া গেল হিন্দু সংস্কৃতির নানা নিদর্শন। সেখানে কোনো কোনো বাড়িতে, এবং কি জুলাইবাড়ি বাজারে যে মূর্তিটা নারায়ণ রূপে পূজিত হচ্ছে, প্রকৃতপক্ষে একটু অবলোকিতেশ্বর, বৌদ্ধ যে দেবতা অবলোকিতেশ্বরের মূর্তি। যাই হোক, বা মহরিপুরে যেটাকে রাজরাজেশ্বরী দেবী হিসেবে পূজা করা হচ্ছে, এটা হচ্ছে চুন্ডা দেবী, 18 হাত। যাই হোক, আমাদের দুর্গারও 18 হাত কল্পনা এখন আমরা করছি, কিন্তু আমাদের মূর্তিটার কনসেপ্টটা মূলত অনেক কিছু পেয়েছে আমরা বৌদ্ধ সাহিত্য থেকে। কারণ অষ্টম শতাব্দীতে তো গোটা বাংলা বৌদ্ধ, যেটা পাল বংশের শাসনকালে। তো আবার পরবর্তীকালে হিন্দু জাগরণ হয়েছে, এবং আমরা তাদের অনেক কিছুকে আত্মস্থ করেছি। যেমন ফর এক্সাম্পল, জয়দেব কি লিখছেন যে বুদ্ধদেব হচ্ছে আমাদের বিষ্ণুর অবতার। হ্যাঁ, বুদ্ধ হচ্ছে বিষ্ণুর অবতার, অর্থাৎ বৌদ্ধ ধর্মের দেবদেবী অনেককেই আমরা নিজেদের মতো করে নিলাম। যেমন আমাদের যে আনন্দময়ী আশ্রম যে মূর্তিটা আছে, কুবের হারতির মূর্তি, এটা প্রত্নতাত্ত্বিকদের বক্তব্য, কিন্তু এটাকে শিব দুর্গা হিসাবে পূজা করা হচ্ছে, এমনটি হয়। এটা অন্য বিষয়, এই দিকে আমি যাবো না। যেটা বলছিলাম সেটি হচ্ছে যে এইভাবে আমরা ধর্মীয় দিক থেকে আদান প্রদানের মধ্যে আছি, এবং আজও হিন্দু এবং বৌদ্ধদের মধ্যে সম্প্রীতি একদিনের জন্য ক্ষুণ্ণ হয়নি, এই আর কি। তো পিলাকে মেনলি যে এখানে বুদ্ধ মূর্তির ব্যাপারটাই রয়েছে না, মেনলি বুদ্ধমূর্তি কথাটা বলবো না, সাইড বাই সাইড আমি দুটি। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যখন লেখালেখি শুরু করলাম তখন একটা ঐতিহাসিক সম্মেলন হলো, এটা আগরতলাতে হয়েছিল, মানে সারা ভারতের ইতিহাসবিদদেরকে নিয়ে একটা সম্মেলন হয়েছিল। যেহেতু আমি কিছু লেখালেখি করেছি পিলাক নিয়ে, আচ্ছা, পিলাক সম্বন্ধে একটু বলেন না আমাদের। বলবো। তখন আমাকে তারা ইতিহাস সম্মেলনে ডাক দিল। এটা শিলং ইউনিভার্সিটি, এটা নিয়েও বলে, মানে হিল ইউনিভার্সিটি, যাই হোক, তারা একটা সম্মেলনের পর একটা বইও করেছে। সেই বইতে 25 জনের পেপার তারা ছাপিয়েছে। 3 নম্বর পেপারটা আমার, এবং সেই বইটা আমার কাছে আছে, তারা পাঠিয়েছে। তো এখন পিলাক হচ্ছে কি, পিলাক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটি হচ্ছে কি, তাতে পিলাকের যে আবিষ্কার এর দ্বারা প্রমাণিত হলো যে 7ম শতাব্দীতে ত্রিপুরার দক্ষিণ অংশে সেখানে হরিকল মণ্ডল নামে একটি রাজ্য ছিল, বাংলার কিছু অংশ নিয়ে, দক্ষিণ ত্রিপুরার কিছু অংশ নিয়ে। তার রাজধানী ছিল পিলাক। সেখানে বিশাল একটি নগরী গড়ে উঠেছিল। ফলে পরবর্তীকালে যেমন দেশভাগের পরে মানে শত শত লোক ত্রিপুরায় ঢুকলো, তারা চাষাবাদ করলো, অনেকগুলো নিজেদের মানে দখলে নিয়ে নিল, জোর জমিতে পরিণত হলো। তারপরেও আমাদের লেখালেখি চেষ্টা চরিত্রের ফলে 3টি জায়গাতে খনন কার্য হয়েছে। একটা হচ্ছে দেবদারু, একটা হচ্ছে পিলাক দুইটা, মানে পূর্ব পিলাক, পশ্চিম পিলাক। পূর্ব পিলাক পশ্চিম পিলাকের মধ্যে পূর্ব পিলাকে পড়ে যায় দেবদারু,
যে এই যে প্রত্নতাত্ত্বিক স্থানটা, যাকে আর্কিওলজিক্যাল সাইট আমরা বলি। আর পশ্চিম পিলাকে রয়েছে দুটি স্তূপ বা ছোটোখাটো টিলা, একটা নাম শ্যামসুন্দর টিলা। পরবর্তীকালে কোনো এক মানে বৈষ্ণবী তারা একটা আখড়া বানিয়েছিলেন, শ্যামসুন্দর মানে কৃষ্ণ ভগবান বিষ্ণুর তারা আরাধনা করতেন, এই জন্য এটার নাম পড়েছে শ্যামসুন্দর টিলা। আর ঠাকুরানী টিলা, যেটা তার থেকে 1-1.5 কিলোমিটার পরেই, ঠাকুরানী টিলাতে পাওয়া গেল মানে পৃথিবীর বৃহত্তম সূর্যমূর্তি। কোরারঙ্গা সূর্যমূর্তি হলো 7 ফুট উচ্চতায়, আর পিলাকের সূর্যমূর্তি 10 ফুট অবস্থিত। 10 ফুট। সুতরাং 10 ফুট মূর্তি যারা তৈরি করে মন্দিরটা কত বড় ছিল অনুমান করা যায়। সুতরাং এখানে হিন্দু বৌদ্ধ পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করত। টেরাকোটা শিল্পের অনেক নিদর্শন পিলাকের এখনও, এই যে শ্যামসুন্দর টিলা যখন খনন কার্য হলো, একটা বৌদ্ধ বিহার ভেসে উঠলো, সেটার মধ্যে টেরাকোটা চমৎকার কাজ এখনও আছে, স্টিল নাও দেখে যায় সেই দেখতে পাবে। ঠিক তেমনি ওখানে ঠাকুরের টিলাতে মহেশেশ্বর মূর্তির মানে দুর্গার বিশাল বিশাল মূর্তি এবং গণেশের মূর্তি, কাপটিলা বলে একটা জায়গা, সেখানে গণেশের মূর্তিটা এখনও আছে স্থাপিত। সম্প্রতি মানে গত বছর পিলাক উৎসব তো হয় প্রতি বছর, আমি প্রধান বক্তা ছিলাম, আমার গভর্নমেন্ট এটা প্রধান বক্তা করেছিল। সেই যাই হোক, দেখলাম যে সেখানগুলোকে সংরক্ষণের একটা ব্যবস্থা হয়েছে, যা পাওয়া গেছে, কিছু কিছু চোরাই কারবারিদের হাতে চলে গেছে। যাই হোক, একই ব্যাপার। তো 7ম শতাব্দীতে ত্রিপুরাতে কেউ যে বলে, অনেকে বলে না যে 10ম শতাব্দীর পর থেকে ত্রিপুরা সভ্যতা শুরু হয়েছে ত্রিপুরী বংশীয় রাজাদের আগমনের ফলে, এটা সর্বাংশে ঠিক নয়। তারা উত্তর ত্রিপুরা পর্যন্ত সীমাবদ্ধ, দক্ষিণ ত্রিপুরা তারা উদয়পুর পার হননি, সেই জন্য রাজমালার মধ্যে পিলাকের উল্লেখ নেই। ওদিকে আমাদের বিশালগড়ের কাছে বক্সনগরের যেখানে বৌদ্ধ বিহার পাওয়া গেছে এবং খনন কার্য হয়েছে, সেটার উল্লেখ নেই। অর্থাৎ তারা আর দক্ষিণে অগ্রসর হননি বলে রাজমালাতেও সেটা নাই। তার মানে কি ইতিহাসটা খানিকটা একটা মোড় নিল যখন আমরা বলতাম যে 10ম শতাব্দীর থেকে ত্রিপুরা, কারণ এখানে অনেক কিছু জিনিস আছে যেটা প্রত্নতাত্ত্বিক সময়কার ঐতিহাসিক ঘটনা আমরা জানতে পারি। মুদ্রা, প্রচুর মুদ্রা পাওয়া গেছে সেখানে। তো মুদ্রা পাওয়া গেছে, টেরাকোটার কাজ পাওয়া গেছে, তারপর সেই সঙ্গে সঙ্গে মূর্তিগুলো পাওয়া গেছে। তারপরে বক্সনগরে ওই একই সময়ে সেখানে ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছে। অর্থাৎ এগুলো পাওয়ার ফলে বোঝা গেল যে এই যে জুজারুফা উদয়পুর দখল করলেন, তার অনেক আগেই পিলাকে সভ্যতা গড়ে উঠেছিল। মহেঞ্জোদারো হরপ্পা আবিষ্কার হওয়ার ফলে যেমন পৃথিবীর ইতিহাস বদলে গেছে, মানে আমাদের ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে। না হলে আমরা বৈদিক সভ্যতাকেই মানে প্রথম সভ্যতা বলতাম। এখন অবশ্য কেউ কেউ মনে করেন বৈদিক সভ্যতার আর দ্রাবিড় সভ্যতা প্রায় সমসাময়িক। সে যাই হোক, তাহলে পিলাক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি এই নিয়ে বইটা একটা লিখলাম, সেটা প্রত্নরত্ন ভাণ্ডার পিলাক। পিলাকের এই ব্যাপারটা জানার পরে অনেক প্রকাশক আগ্রহ প্রকাশ করলেন, এটা নবচন্দনা প্রকাশনী করেছে। তারপর দেখলাম যে ত্রিপুরাবাণী প্রকাশনী রঘুনাথ সরকার, তিনি বলেন একটা ম্যানুস্ক্রিপ্ট দেন। কিন্তু একটা ম্যানুস্ক্রিপ্ট তো প্রায় তৈরি করা আছে, এটা দৈনিক সংবাদের 2.5 সংখ্যায় বেরিয়ে গেছে, তো তারা একটু বাড়ি টাড়ি দেন, দিলাম। তারপরে বেরোলো পিলাক ও বক্সনগর সভ্যতা। এবং শুনতে ভালো লাগবে বা বলতে ভালো লাগছে যে গত বছর বইমেলা উপলক্ষে এই বইটার ইংরেজি ভাষান করেছেন এমবিবি কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, তিনি এটা করেছেন। তো ত্রিপুরাবাণী এটা প্রকাশ করেছে কথা ইংলিশ ভাষান, কারণ ইংরেজি মাধ্যম স্কুলগুলো কলেজগুলো কিংবা যারা মানে বাংলা তেমন বোঝে না, তারা তার কিউরিওসিটি জেগেছে, এখন ইংরেজি ভাষায় হওয়াতে সকলের জন্য আরও উন্মুক্ত হলো। এছাড়া অনুভূতি দেবতাবরা ভাস্কর্য আমার আরেকটা বই। তারপরে যেটা বলছিলাম, এরপরে প্রত্নতত্ত্ব নিয়ে তো 3টা বই হয়ে গেল, 3টা বই হয়ে গেল। 3টা বইতে সারা ত্রিপুরার। আরেকটি বই, যদিও নামটা সেইভাবে প্রত্নতাত্ত্বিক কথাটার উল্লেখ নাই, স্থাপত্য ভাস্কর্য আধ্যাত্মিক ও প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণে সর্বধর্মের মিলনভূমি ত্রিপুরা। অর্থাৎ ত্রিপুরাতে যত মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা আছে, একেবারে প্রাচীনকাল থেকে যা যা পাওয়া গেছে সব কিছুর বিবরণ, উদয়পুরের বিবরণ, একটার মধ্যে সব উদয়পুরের। এখানেও অনেক এই কোষ্ঠী পাথরের বিষ্ণু মূর্তি টুর্তি পাওয়া গেছে, যেগুলো ত্রিপুরাতে আর কোথাও পাওয়া যায়নি, এত সুন্দর। মানে এটা গুপ্ত যুগের খুব সম্ভবত, কারণ এত পালিশ। এখন এটা এই আমাদের মিউজিয়ামে, গভর্নমেন্ট মিউজিয়াম,
আচ্ছা এগুলো দেখতে পাবে। আচ্ছা, পিলাকের, ঊনকোটির, দেবতামুড়ার অনেক কিছু পাওয়া যাবে এই আমরা এখানে দেখতে পাবো এগুলো। দেখতে পাবে পিলাকের। হ্যাঁ, কিন্তু ঊনকোটির এটা তো দেখতে পাওয়া যাবে না, কারণ ঊনকোটির তো দেওয়ালের গায়ে দেয়ালের গায়ে খোদাই করে রাখা খোদাই করা আছে। হয়েছে, সেটা এখানে পাওয়া যাবে না। বা বড় মুড়া বা ছবি মুড়া যাকে আমরা বলি, দেবতামুড়া বলি, হ্যাঁ। সেখানকার দেওয়ালের মধ্যে সেখানেও আমরা খোদাই করা দেখেছি, মূর্তি, তো খোদাই করা মূর্তি এগুলো তো আর মিউজিয়ামে এগুলো আনা যায় দেখতে না, হলে আমাদেরকে ওখানে যেতে ওখানে হবে। যেতে হবে। এত সুন্দর গিয়েছি প্রাকৃতিক অনেকবার। দৃশ্য রয়েছে ওখানে, ত্রিপুরার যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা যায়। তারা যাবে, যাইও। যায়। এবং বাইরে থেকেও অনেকে আসে আসে, এই দেখে। প্রাকৃতিক আকর্ষণটা দেখে, নিতে দেখে। আসে আর কি। এক একজনের একটা টেস্ট আছে না, কেউ শুধু প্রকৃতি দেখে, গাছ গাছারা, একদম। শ্যামলিমা, পাহাড় পর্বত, নদী, এগুলো দেখে। কেউ আছে যে প্রত্নতাত্ত্বিক বা নিদর্শন পৌরাণিক যেগুলো আছে যে সেগুলো দেখতে নিদর্শনগুলো, চায়। এগুলো দেখতে চায়। আবার কেউ আছে যে সবই দেখতে চায় একসঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে যে প্রথম আসেন, রাজার আমন্ত্রণে যে আসেন, এটা সত্যি 7 বার তিনি এসেছেন। 7 বার কিন্তু এসেছেন। তার প্রধান আকর্ষণ ছিল ত্রিপুরার বাংলা ভাষা, রাজভাষা। রাজভাষা। রাজারা কিন্তু ট্রাইবেল। এবং ত্রিপুরাকে নিয়েও তিনি অনেক বই লিখে গেছেন। তো রাজস্বী উপন্যাস, একদম। বিসর্জন নাটক, মুকুট নাটক, তার এবং সারা পৃথিবীর কাছে ত্রিপুরাকে তিনি পরিচিত ধরেছেন। করে দিয়েছেন। এইসব নিয়েও আমার লেখা আছে। এইবার সামনের দৈনিক সংবাদের সার্ধে সংখ্যায় যেটা বেরোবে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ত্রিপুরায় প্রথম মানে পদার্পণ, প্রতাপগড়ে তার প্রথম পদার্পণ। এই বিষয়ে আসলে ওই ঘুরিয়ে ফিরিয়ে একই ব্যাপার। লেখা হয় ত্রিপুরাকে আসবে, নিয়ে। হ্যাঁ। যাক, আমরা স্যারের কাছ থেকে জানতে পারলাম ত্রিপুরার অনেক কথা, এবং পিলাকের কথা আমিও জেনে নিলাম, আমার ভালো লাগছে। তো স্যারকে নেক্সট আমরা স্যারের কাছ থেকে জেনে নেবো যে কথাটি, যে বর্তমান প্রজন্ম যে বই পড়ছে না। আরেকটি কথা আমি বলে রাখি, স্যার বলুন। যে উত্তর পূর্বাঞ্চল বীক্ষণ নামে আমার একটি বই প্রকাশ করেছে কলকাতার, এটা হচ্ছে মনন প্রকাশনী। এটাতে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিখ্যাত প্রাবন্ধিকদের প্রবন্ধ, বিশেষ করে নর্থ ইস্ট রিজিয়নের বিখ্যাত, আসাম টাসাম থেকে শুরু করে সেতু থেকে বা পশ্চিমবঙ্গের অনেক বিখ্যাত লেখকের লেখা নিয়ে এটা আমার সম্পাদিত গ্রন্থ। আরেকটি সম্পাদিত গ্রন্থ আছে 21, 19 ও ধীরেন্দ্রনাথ দত্ত, 21শে ফেব্রুয়ারি নিয়ে, 19শে মে নিয়ে, এবং এটা আমার সম্পাদিত বিষয়। 21শে ফেব্রুয়ারি সম্ভবত আমাদের ভাষা দিবস, আন্তর্জাতিক ভাষা দিবস। আন্তর্জাতিক ভাষা দিবস। 19শে মে আমাদের তো জানে আছে শিলচরে 11 জন শহীদ হয়েছিলেন। হ্যাঁ। তার মধ্যে বিশ্বের প্রথম যে ভাষা শহীদ কমলা ভট্টাচার্য তাদের মধ্যে আছেন একজন। এগুলো নিয়ে তো আগামী অনুষ্ঠান হবে, আমরাও করি, এই ধরনের দিনগুলো প্রতিপালন করি। গতবার ঢাকাতে, এবার তো খুবই অবস্থা অগ্নিগর্ভ। গতবার আমি গিয়েছিলাম 19শে মে অনুষ্ঠানে, একটা আমার কথায় মানে আমার রিকোয়েস্টে ওখানে একটা সংস্থা করেছিল, ভারত বাংলা নেপাল ইতিহাস মঞ্চ, এটা করেছিল ওখানে। তো যাই হোক, আরও ব্যাপার আছে। তো এখন আস্তে আস্তে এগুলো যত বেশি নতুন প্রজন্মের কাছে যাবে, ততই আমরা সমৃদ্ধ হব। শুধু বর্তমানে এখন তো ল্যাপটপ বা কেবল মোবাইল কিংবা ইলেকট্রনিক নানা মিডিয়ার মধ্যে আমরা ডুবে আছি অনেকেই। কিন্তু তাদের মধ্যেও, নতুন প্রজন্মের মধ্যেও তাদের বিরুদ্ধে অনেকে অভিযোগ করেন যে তারা এগুলো এখন বইপত্র ওইসব দেখেন। আমি এটা বিশ্বাস করি না। আসলে তাদের মধ্যেও এখন নতুন চেতনা, চিন্তা জেগেছে। বেশ কয়েকটি সংগঠনে আমি দেখতে পাচ্ছি ইয়াংরা, ছেলে মেয়ে উভয়, তারা এগিয়ে আসছে এবং কাজ করছে। আগামী দিনেও এই কাজ অব্যাহত থাকবে। এটাই আমরা চাইবো, যে আগামী প্রজন্ম যাতে এই কাজটার মধ্যে তারা থাকুক, এবং এটার মানে কারণ আমাদের শিকড় তো ওই লোক সংস্কৃতি, লোক ঐতিহ্য, কিংবা আমাদের সাহিত্য সংস্কৃতি, এগুলো আমাদের যাতে না হয়, এগুলো শিকড় কিন্তু মাটিতে। হ্যাঁ। এগুলো শিকড়ের সন্ধান না, শিকড় যদি পচে যায় বা মানে শুকিয়ে যায়, গাছ কি করে থাকবে, ডালাপালা কি করে থাকবে, সেখানে পাখির বাসা কি করে হবে, আমরা তার তলায় বিশ্রাম নেব কি করে, ফল পাবো কোথার থেকে, ফুল পাবো কোথার থেকে। খুব সুন্দর কথা বললেন, এখন খুব ভালো লাগছে। তো স্যার, যেটা আপনাকে বলতে যাচ্ছিলাম, যে এই যে একজন মানে বর্তমান প্রজন্ম যে বই পড়ছে না, তো এটার সম্বন্ধে আপনি কি বলবেন? যে আমরা চাইবো যে ভবিষ্যৎ প্রজন্ম আরো করে বই পড়ুক এবং তারা বইয়ের প্রতি আকৃষ্ট হোক, এটার জন্য আপনি কি বলবেন? আমার নিজের বক্তব্য হচ্ছে, বইমেলার সঙ্গে আমি যুক্ত আছি, ফলে আমার নিজের বইও বের হয়, অন্যদের বইও অনেক প্রেজেন্ট সে পাই, কিছু কিনি সাধ্য মতো। তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু ইয়াং জেনারেশনের মেয়েরা, ছেলেদের, এদের লেখা তারা, আমরা সকলেই জানি লিখতে গেলে পড়তে হয়, না পড়ে কেউ লিখতে পারে না, লেখা আসে না। যে কবি, সে অন্যের কবিতা না পড়ে অনুপ্রেরণা কোথা থেকে পাবে?
ঝর্ণা আছে বলেই তো নদী। ঠিক। ঝর্ণাকে ভুলে গেলে নদীর কোনো অস্তিত্বই থাকে না। আসবে। নতুন করে নদী তৈরি তুমি আমি করতে পারবো না, নতুন করে ঝর্ণাও আর হয় না। কিন্তু প্রকৃতির নিয়মে মানুষের হৃদয় তো অজস্র ধারায় প্রবাহিত হয়। সেই ক্ষেত্রে আমরা দেখছি যে নতুন প্রজন্ম, যদিও অনেকে বলে যে বুক, ইলেকট্রনিক বুক, বুক বা নানা রকমের ল্যাপটপ বা মোবাইল, এগুলো ডাটা যেহেতু সহজে পাওয়া যায়, ছেলে মেয়েরা আর পড়তে চায় না। আছে একটা বইয়ের নতুন গন্ধ নিতে একটা চায় না। শ্রেণী আছে, তারা তাদের চাকরির জন্য বা তাদের কেরিয়ারের জন্য শুধু এগুলোতে নিয়ে আছে। কিন্তু আরেকটা শ্রেণী আছে, তারা এগুলোর সঙ্গে সঙ্গে বইও পড়ে। বাড়ির সামনে, বাড়িতে অন্তত 5টা বই রাখতে না পারলে নিজেকে মানে দুর্বল ভাবে, বা নিজেকে মনে হয় যে আমার জীবনের সার্থকতা নেই। আমার বাড়িতে কেউ এসে 5টা বই দেখতে পেল না, ফ্রিজ আছে, টিভি আছে, এটা আছে, ওটা আছে, বই নেই। তো এইভাবে একটা সেন্স কারো কারো আছে, কারো কারো নেই, সেটা আমরা আর কি করবো। তো আমি আশা করি মানে যারা বইয়ের প্রতি আকৃষ্ট না বা বই পড়তে চায় না, তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? বই, আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের, তুমি যদি আজকে কোনো একটা জায়গাতে 10টা বাড়ি ঘুরে বেড়াও, দেখবে যে একজনের বাড়িতেই বাবা মাও পত্রিকা রাখে বা পড়ে। 10 জনের মধ্যে একজন পত্রিকা পড়ে বা বই পড়ে, 9 জনে পড়ে না, পত্রিকাও রাখার প্রয়োজন মনে করে না। দোকানে টোকানে কোথাকানে ঘুরে বেড়ে একটু চোখ বুলিয়ে নেয়, কেউ কেউ এটাও বলে না অনেকে। সুতরাং আমাদের যারা শিক্ষক শিক্ষিকা, ছেলে মেয়েদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে অনুপ্রাণিত করতে হবে। তুমি এটা পড়ো, তুমি যদি না পড়ো তাহলে পৃথিবীতে যে এই জ্ঞান ভাণ্ডার, সেটা তোমার হাতের বাইরে। তুমি সীমিত, ল্যাপটপে কতটুকু পাবে? আজকে অদ্য শকুন্তলা প্রতিগৃহে যাইবেকে বলিয়া মমচিত্ত বাষ্প বাড়িতে হইতেছে, বিদ্যাসাগরের এই কথা তুমি ল্যাপটপে পাবে? কিংবা মৌনমুগ্ধ সন্ধ্যা ওই মন্দ মন্দ আসে, কুঞ্জবন মাঝে প্রিয়তমা লজ্জা নম্র আঁখি, এটা এই রবি ঠাকুরের কবিতা তুমি কি ওই কোথাও পাবে? ফলে তোমাকে তো বই পড়তে হবে। কালিদাসের সব লেখা তার যদি না পড়ো, বঙ্কিমচন্দ্রের লেখা যদি না পড়ো, তারাশঙ্করের নাম বই যদি না পড়ো, বুদ্ধদেব গুহ বা সুনীল গঙ্গোপাধ্যায়ের বই যদি না পড়ো, পুরনো দিনের লোকের লেখাও পড়তে হবে, নতুন দিনের লোকের লেখাও পড়তে হবে, লেখকের লেখাও পড়তে হবে। তাহলে আমরা জানতে পারবো। দেখো, তোমরা অনেকেই ইদানিং তোমরাও বলছো, ইয়াং গ্রুপও বলছো যে পুরনো দিনে হারানো দিনের গানগুলো এখন শুনবো, শোনাবো, নানা অনুষ্ঠান করছে, শিল্পীদেরকে এভাবে আনছে যে দেখেন ওই এগুলো পপ সং টং এগুলো পরে হবে। আগে রবীন্দ্রসঙ্গীত হোক, আগে নজরুলগীতি হোক, আগে একটা রবীন্দ্র নৃত্য হোক, একটা নজরুল নৃত্য হোক, লালন ফকিরের একটা গান হোক, একটা বাউল গীতি হোক, এগুলো হওয়ার পরে ওগুলো হবে। এবার যারা ওইটার ভক্ত তারা তো গেট হয়ে বসে থাকবে, ভালো লাগুক না লাগুক। আর যাদের ভালো লাগে তো তারা দেখবো আগা ওরা সবটাই। তাহলে পূর্বতন এবং বর্তমান, তার মধ্যে একটা যোগসূত্র অনেক সংগঠন করছে, সংস্থা করছে। মাঝে মাঝে আমরা দেখি এখানে লোক উৎসব হচ্ছে, লোক সংস্কৃতির উৎসব হচ্ছে, বাউল গানের আসর বসছে, কবি গানের আসরটা খুবই কম দেখি। এটা হওয়া উচিত। হয়তো কোনো কবি নেই, 1-2 জন থাকলেও তারা নানা পেশায় ব্যস্ত, তো কবি গান হারিয়ে যাচ্ছে, এটা সত্যি কথা। কিন্তু রাধা রমণের ওই যে গান ভ্রমর কইও দিয়া তারে, যেমন পটের গান, গাজির গান, গাজির কীর্তন, পটের কীর্তন, ভ্রমর কইও তারে গিয়া, বা শ্যাম বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া, এই যে ভাষাটা। অথবা রবি ঠাকুরের আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এটা তো ট্রান্সলেটও হয় না। আমরা দেখছি তো ওনার যে গীতাঞ্জলি, যেটা দিয়ে নোবেল প্রাইজ পেয়েছেন, সেখানে যে ট্রান্সলেশন করেছেন অনেকগুলো জায়গাতে ট্রান্সলেশন করা ঠিক করতে পারেননি, তিনি নিজেও স্বীকার করেছেন। যেমন আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, সেখানে কাশের গুচ্ছকে লং গ্রাসেস লিখে দিয়েছে। লং গ্রাসেস দিয়ে বুঝে যাবে কাশের গুচ্ছ? তার কোনো ইংরেজি প্রণাম নেই তো, নাম নেই তো। তো ফলে মূল বিষয়গুলোকে আমাদের পাঠ্য বই পড়বো সাইড বাই সাইড। আমি আজকে যে এই কথাগুলো বলতে পারছি কেন, এগুলো আমাকে পড়তে হয়েছে, সবকে পড়তে পেরেছি। পৃথিবীতে কোনো একটা মানুষের পক্ষে রবীন্দ্রনাথের নামেই বলো না কেন, না তার লেখালেখি নিয়ে বলো না, পৃথিবীতে এখন পর্যন্ত একজন লোক পেয়েছো যে বুকটুকে বলতে পেরেছে যে আমি রবীন্দ্রনাথের সমস্ত লেখা পড়ে ফেলেছি? একদমই না। মহাসাগর ডুব দিয়েছে এক জায়গা দিয়ে, উঠেছে আরেক জায়গা দিয়ে, আসল সাগর তো সে অতিক্রম করতে পারেনি, কেউই পারে না।
তাহলে কেমন প্রতিভা! এখন আমি রবীন্দ্রনাথের লেখা কবিতা, গল্প, উপন্যাস এগুলো যদি না পড়ি, তিনি কি কি চিন্তা করেছিলেন, কতটা উঁচুতে তার চিন্তাধারা ছিল, কি করে বুঝবো? আর না বুঝলে আমার অন্তরলোক বিশুদ্ধ হবে কি করে? জামাটা তোমার ডিটারজেন্ট পাউডার দিয়ে কেচে নিয়েছ, অন্তরটা কি দিয়ে কাচবে? তার জন্য সংস্কৃতি দরকার, সাহিত্য দরকার, তার জন্য একটা অনুভূতি প্রয়োজন। এই জন্যই আমরা এই লাইনে যতদিন ব্রেন চলে, শরীর চলে, ততদিন এটা করে যাব। আর নতুনরা করছে, আমি হতাশগ্রস্ত নই, তাদের অনেকের কাজ দেখছি। আরও কিছু হওয়া দরকার, সেখানে পিতামাতাদের ওই মোটিভেশনের ব্যাপারটা, অর্থাৎ অনুপ্রেরণা দেওয়ার ব্যাপারটা তাদেরও করতে হবে, মায়েদেরও করতে হবে, আমাদের ঘর থেকে শুরু করতে হবে। আজকে যে টকশো হচ্ছে, পজিটিভ বার্তাও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অবশ্যই। এই যে একটা বিষয় আমরা আলোচনা করতাম, এই সুযোগটা আমি পেতাম কোথায়? আমি রাস্তার ধারে বসে বসে বললে কেউ শুনতো না। শুনতো কি? আজকে আপনার এই কথাটা কত মানুষ আমরা শুনতে পাচ্ছি, কত মানুষ। তাহলে আমার একটা স্পেস দরকার ছিল, একটা স্টেজ দরকার ছিল, যার জন্য আমি এই বার্তাটা দিতে পারলাম যে গ্রন্থ হচ্ছে মানুষের সেতু বন্ধন করে, অন্তরে অন্তরে সেতু বন্ধন করে। আমার চিন্তা তোমার চিন্তার মধ্যে গিয়ে সঞ্চারিত হয়, তোমার মনের মধ্যে সঞ্চারিত হয়, তোমার ভাবনা লেখার মাধ্যমে আমার হৃদয়ে সঞ্চারিত হয়। কারণ তুমি আমার সামনেই নেই, তোমার বইতে আছে, তার মানে তুমি আছো। তোমার কথাগুলো পড়ছি, আমি জানছি কী ভাবছো তুমি। এবার আমি নিজের ভাবনাগুলো যোগ করতে পারি, মেলাতে করতে পারি, এই জায়গাটা ঠিক হয়নি, এই জায়গাটা এরকম হলে ভালো হতো। তার মানে কি, একজন ক্রিয়েটিভ রাইটারের লেখা পড়ে আমি একজন ক্রিয়েটিভ রাইটার হয়ে যাচ্ছি। অনেক পাঠক পড়তে পড়তে শেষ পর্যন্ত নিজেই লেখক হয়ে গেছেন। এইভাবেই তো সভ্যতার ডেভেলপ তো এইভাবেই ঘটে না? আমাদের তো আশার কোনো শেষ নেই। তোমাকে দুইটা চোখ দিয়েছে ভগবান, দুইটা চোখ দিয়ে কি দেখছো? এখন ওকে দেখছো। কিন্তু আমার যদি এদিকে চোখটা থাকতো, এদিকে একটা চোখ থাকতো, এদিকে একটা চোখ থাকতো, তাহলে চারিদিকে দেখতে পারতাম। সেটা সম্ভব নয়। বই সে সম্ভবটা সম্ভব করে দেয়, অসম্ভবটা সম্ভব করে দেয়। বইয়ের মাধ্যমে তুমি এখন বসে জানতে পারছো জার্মানিতে কী হচ্ছে, ইংল্যান্ডে কী হচ্ছে, কোথাকার অর্থনীতি কী অবস্থা, মানে সাহিত্যের বিভিন্ন মোড়গুলো, বাঘগুলো কীভাবে চলছে, হাসলি বাকের উপকথার মধ্যে তারাশঙ্কর কী লিখেছেন, কিংবা বুদ্ধদেব গুহের বইতে কী আছে, কিংবা শঙ্কর কবিতাতে কী আছে। মানে একটা বই বা একাধিক বই, একটা বই তো মাত্র পড়ি না, যারা অভ্যাস আছে। বই তোমাকে অনেকগুলো চক্ষু দিয়ে দিচ্ছে, তো সহস্র চক্ষুর মালিক হয়ে যাচ্ছ। এইভাবে যদি ভাবতে শেখো, তাহলে তো এটা পজিটিভ বার্তায় পজিটিভ বিষয়ই হবে। কারণ আমরা দুই চক্ষু দিয়ে তেমন কিছু দেখতে পাই না, কিন্তু মনশ্চক্ষু দিয়ে, মনের চোখ দিয়ে আমরা অনেক দূর থেকে অনেক দূর পর্যন্ত দেখতে পাই। এই মনের চোখ খুললেই আমাদের জ্ঞান চক্ষু খুলবে। জ্ঞান চক্ষু তো, জ্ঞান সাগরে সাঁতার না কাটলে তা আমাদের এই শুধু বাড়ির কাছে একটা পুকুরে সাঁতার কাটলে হবে? হ্যাঁ, শরীরটা হবে, মানে স্বাস্থ্য ভালো হবে, এটা নো ডাউট। কিন্তু মনের যে ক্ষুধা, তৃষ্ণা, জানবার যে আগ্রহ, এটা কী করে জানবে? যাই হোক, পজিটিভ বার্তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে একটা বিষয় আমার সামনে হাজির করার জন্যে। আমি কি বলতে পারলাম জানি না, যতটা আমার নিজের অভিজ্ঞতা আছে কিংবা সামান্য কিছু আমার বলার কথা বলতে আমাকে সুযোগ দেওয়া হয়েছে, এই জন্য আমি কৃতার্থ। তো আপনার এই অমূল্য সময় আমাদেরকে দিয়েছেন এবং আর সময় কাটিয়েছেন, আপনার সাথে কথা বলেছি আমরা সকলে এবং আমরা শুনেছি আপনার মূল্যবান তথ্য কথা। তো আমাদের কাছে খুব ভালো লাগছে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের আলোচনা সভা মোটামুটি আমরা এখানেই শেষ করছি। নমস্কার।